আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো বিশ্ব রাজনীতির ১০০ বছর যে বইটির লেখক তারেক শামসুর রহমান, আমরা সেই বইটির অডিও বুক দেখছি। আহ, অনেকটা বলতে পারেন আপনারা রিডিংটা আমি পড়ছি আপনাদের কাছে, যদিও আপনার সামনে অনেকটা লেখা আসবে। ওকে, রাইট, সো লেটস স্টার্ট। চীনে সমাজতান্ত্রিক বিপ্লব। All kinds of arguments against the peasant movement must be speedily set right. The erroneous measures taken by the revolutionary authorities concerning the peasant movement must be speedily changed. Only thus can any good be done for the future of the revolution. Mao Zedong. So, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিপ্লব সংগঠিত হয়েছে। বিপ্লবের মাধ্যমে নিষ্পেষিত জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। বিপ্লবের মাধ্যমে মুক্তিকামী স্বাধীনচেতা জনগণ দেশের প্রচলিত স্বৈরাচারী অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তন সাধন করেছে। এখানে অবশ্য একটি কথা বলা প্রয়োজন, জনগণের ভিতর মুক্তির আকাঙ্ক্ষা না থাকলে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ না নিলে কোনো বিপ্লবই সফল হতে পারে না। বিংশ শতাব্দীতে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ছিল উল্লেখযোগ্য একটি ঘটনা। কৃষিভিত্তিক একটি সমাজেও যে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হতে পারে, চীনা বিপ্লব সেটা প্রমাণ করেছিল। সেই সাথে বিংশ শতাব্দী শেষ হবার আগেই সারা বিশ্ব প্রত্যক্ষ করেছিল চীনা সমাজতন্ত্রের নয়া রূপ, সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি। প্রতিটি বিপ্লবের ন্যায় চীনে সমাজতান্ত্রিক বিপ্লব বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন ঘটিয়েছে। পৃথিবীর ইতিহাসে চীন হচ্ছে দ্বিতীয় রাষ্ট্র যেখানে রাশিয়ার পর সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল। চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হলেও রাশিয়ায় যেভাবে সমাজতন্ত্র বিকশিত হয়েছে, চীনে সেভাবে হয়নি। কারণ সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কৃষক শ্রেণীর ভূমিকা ছিল বড়। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের ফলে সমাজবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটেছিল, এর পরিবর্তে সেখানে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থার বিপরীতে সমাজতান্ত্রিক ব্যবস্থা। চীনের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে ছিলেন মাও জে-দং। মূলত তার দূরদর্শিতা ও সফল নেতৃত্বের কারণেই চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সফলতা পেয়েছিল। পরবর্তীকালে ৮০-র দশকে সেই সমাজতন্ত্রকে আরও উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন আরেক অবিসংবাদিত নেতা দেং জিয়াওপিং। চীনে বর্তমানে বাজার নির্ভর সমাজতন্ত্র বিনির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ভিত্তি রচনা করেছিলেন দ্যাং জিয়াওপিং। বলতে বাধা নেই, চীন এখন আর ধ্রুপদী মার্ক্সবাদ অনুসরণ করে না। মার্ক্সবাদ মাওবাদের সাথে বাজার নির্ভর অর্থনীতির কিছু কিছু উপাদান সংযোজিত হয়েছে। এটাই চীনা সমাজতন্ত্রের সৌন্দর্য। চীনের ইতিহাস। সমাজতান্ত্রিক চীন বিশ্বের অন্যতম প্রধান সমাজতান্ত্রিক রাষ্ট্র। জাতিসংঘের ভেটো প্রদানকারী ৫টি দেশের মধ্যে চীন একটি। এর বর্তমান জনসংখ্যা প্রায় ১২০ কোটির উপরে। চীনে ৫৬টি জাতি রয়েছে এবং দেশের শতকরা ৯৪% হান জাতির। অন্যান্য জাতিগুলোর মধ্যে রয়েছে থাই, লি, লোমু, তাতার, তিব্বতি, তোং, কাজাখ, উজবেক প্রভৃতি। প্রাচীনকালে অন্যান্য দেশের মতো চীনেও রাজতন্ত্র প্রচলিত ছিল। ইতিহাস থেকে জানা যায় শিয়া রাজবংশই ছিল চীনের সর্বপ্রথম রাজবংশ, খ্রিস্টপূর্ব একবিংশ থেকে খ্রিস্টপূর্ব সপ্তদশ শতাব্দী। পর্যায়ক্রমে ছিল হান, সুই, থাং, সোং, ওয়াং, আনস, ইউনান, মিং, মাঞ্জু রাজবংশ চীনের শাসন ক্ষমতায় ছিল। চিয়ান, পোজান, শাও, সুনচ্যাং, হুয়া চীনের সংক্ষিপ্ত ইতিহাস এখান থেকে নেওয়া হয়েছে। তো এরপর বলছে মূলত চীনের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি। ১৬শ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত অন্যান্য দেশের সাথে চীনের বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক ছিল না।
ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জের রাজত্বকালে 1793 সালে লর্ড ম্যাকার্টনি নামে একজন দূতকে চীনে পাঠানো হয় ব্রিটেনের সাথে চীনের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য। কিন্তু তদানীন্তন চীন সম্রাট সিং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ভারতবর্ষে কোম্পানির শাসনকাল শুরু হলে তারা চীনে আফিম ব্যবসা শুরু করে। 1939 থেকে 42 সময়সীমায় সংগঠিত ইঙ্গো-চীন যুদ্ধকে আফিম যুদ্ধ বা অপিয়াম ওয়ার হিসেবে চিহ্নিত করা হয়। এই সংঘর্ষের মূলে আফিম সমস্যা ছিল না, সমস্যা ছিল চীনা সাম্রাজ্যের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থির করা। ওই যুদ্ধে চীন পরাস্ত হয় এবং 1842 সালে নানকিং সন্ধি বা ট্রিটি অফ নানকিং দ্বারা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ওই সন্ধি অনুযায়ী চীন হংকং বন্দর ইংল্যান্ডকে ছেড়ে দিতে বাধ্য হয় ও অপর 5টি বন্দরে ইউরোপীয় বণিকদের অবাধ বাণিজ্যাধিকার প্রদান করে। ঊনবিংশ শতাব্দীতে চীনের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে তাইপিং বিদ্রোহ 1850 ও দ্বিতীয় চীন যুদ্ধ 1856 থেকে 1858। ব্রিটেন ও ফ্রান্স যৌথভাবে 1856 সালে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ও যুদ্ধে পরাজিত হয়ে চীন সম্রাট তিয়ানজিয়ান সন্ধি ট্রিটিস অফ তিয়ানজিয়ান 1958 চুক্তি করতে বাধ্য হন। ওই চুক্তিকে চীনকে ক্ষতিপূরণ ও 16টি বন্দর বিদেশি বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দিতে বাধ্য করা হয়। বন্দরগুলোতে বিদেশিদের উদ্ধত আচরণ, অর্থনৈতিক শোষণ, খ্রিস্টান ধর্মযাজকদের আচরণের প্রতিবাদে 1900 সালে সংগঠিত হয় বক্সার বিদ্রোহ। বক্সার বিদ্রোহ ব্যর্থ হয়েছিল ও চীনে বিদেশিদের প্রভুত্ব আরও বেড়েছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ হওয়ার আগে কোরিয়ার অধিকার নিয়ে চীন-জাপান যুদ্ধ 1894 থেকে 95 ছিল আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। মূলত ওই যুদ্ধে চীনের পরাজয়ের ফলে চীনের জনসাধারণের মাঝে রাজতন্ত্র বিরোধী চেতনা শক্তিশালী হয় ও সংস্কারের পক্ষে দাবি শক্তিশালী হয়। বিভিন্ন বিদেশি শক্তির সাথে চীনের যুদ্ধ এবং শোচনীয় পরাজয়ের পরিপ্রেক্ষিতে চীনে বিপ্লবী ধারণার সূত্রপাত ঘটতে থাকে। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সঞ্চারিত হয় এবং তারা বুঝতে পারে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে চীন শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারছে না। এই কারণে তারা রাজতন্ত্রের অবসান এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠায় উদ্যোগী হন। বুদ্ধিজীবীদের এক অংশ উপনিবেশিক শক্তি উচ্ছেদ এবং চীনের মুক্তির জন্য সংঘবদ্ধ হতে শুরু করে। তাদের নেতৃত্বে ছিলেন সুন চং শান। তিনি সংস্কার আন্দোলনের পরিবর্তে বিপ্লবী পন্থা অনুসরণ করেন, গুপ্ত সমিতি গঠন করেন এবং বিদেশে বসবাসকারী চীনাদের কাছ থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেন। 1905 সালে আরও বহু বিপ্লবীদের সাথে টোকিও শহরে একত্র হয়ে গঠন করে চংকু কেমিং থং মেং হুই বা চীনা বিপ্লবী সংঘ। 20 শতাব্দীতে শুরুতে ডক্টর সুন চং শান এর এই আন্দোলনের প্রভাব ছিল ব্যাপক। তার নীতি ছিল তিনটি: জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের জীবিকা। দলে দলে তরুণরা এই আন্দোলনে শরিক হয়। বাহ্যত এই আন্দোলনের উদ্দেশ্য ছিল চীনের মাঞ্ঝু রাজবংশের রাজা সিং এর পতন। বিপ্লবীরা 1912 সালের জানুয়ারিতে অচিরেই নানচিং দখল করে ও ডক্টর সুন চং শানকে সভাপতি বা প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। এদিকে সাম্রাজ্যবাদী শক্তিরা মাঞ্চু রাজবংশ রক্ষার জন্য কিছু সাংবিধানিক সংস্কার ঘোষণা করে এবং ইউয়ান শিখাই নামের একজন সেনাপতির হাতে ক্ষমতা অর্পণ করে। এভাবেই চীন বিভক্ত হয়ে যায়। দক্ষিণে সুন চংশান ও উত্তরে ইউয়ান শিখাই এর কর্তৃত্ব বজায় থাকে। পরবর্তীকালে 1912 সালের ফেব্রুয়ারিতে সমঝোতার ফলে সম্রাট স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেন ও ইউয়ান শিখাই সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সান ইয়াত-সেন তার দলের নাম রাখেন কুওমিন্টাং। আর এভাবেই প্রায় 300 বছরের রাজতন্ত্রের অবসান ঘটে। চীনে বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব হিসেবে চিহ্নিত করেছিল। চীনা জনগণকে আরও উদ্দীপিত করার ক্ষেত্রে এই বিপ্লব একটি বড় ভূমিকা পালন করেছিল। উল্লেখ্য যে ডক্টর সুন চং শানও ইতিহাসে চিহ্নিত হয়ে আছেন সান ইয়াত-সেন হিসেবে। চীনে কমিউনিস্ট আন্দোলনের সূত্রপাত 1917 সালে রাশিয়া
বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। চীন রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র হওয়ার কারণে কমিউনিজমের হাওয়া চীনের জনগণের মাঝে এসে পড়ে। তারা মার্ক্সীয় মতবাদে অনুপ্রাণিত হয়ে মার্ক্সবাদী পাঠচক্র গঠন করেন। পিকিং বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক লি তা চাও এবং স্যান তুসি এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন। ছাত্রদের মধ্যে মাও সে-দং ও মার্ক্সবাদী পাঠচক্রে যোগ দেন। সাংহাইয়ে 1918 সালে এবং পিকিংয়ে 1919 সালে এই রকম পাঠচক্র গঠিত হয়। সাংহাইয়ে 1920 সালে কমিউনিস্ট গোষ্ঠী গড়ে তোলা হয় এবং পিকিং ও ক্যান্টনে এরূপ গোষ্ঠীর সৃষ্টি হয়। মাও সে-দং 1920 সালে হুনানে মার্ক্সবাদী পাঠচক্র ও সোশ্যালিস্ট ইয়ুথ লীগ প্রতিষ্ঠা করেন। মূলত এভাবে চীনের জনগণের মধ্যে মার্ক্সবাদী আন্দোলনের